হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানের অতিথি রূপে আমরা পেয়েছি প্রদেশ বিজেপি মুখপাত্র তথা রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তীকে। নমস্কার। নমস্কার সুব্রত বাবু, আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাই। আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুব্রত বাবুর সঙ্গে আলোচনা করব। প্রথমে সুব্রত বাবু, এই যে খুব চর্চিত, বহুল চর্চিত যে ওয়াকফ সংশোধনী বিল 2025, এই সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শক শ্রোতাদের বলেন। দেখুন, ওয়াকফ সংশোধনী যেটা এসছে 2025, সেটা একেবারেই সময়ের দাবি ছিল। কারণ এখানে ওয়াকফের যে প্রপার্টিজ রয়েছে তার ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। কারণ ওয়াকফ সম্পত্তি প্রচুর রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে প্রচুর রয়েছে, কিন্তু এই সম্পত্তিগুলিকে মিসইউজ করা হচ্ছে একটা ছোট্ট অংশের দ্বারা। তো যেমন বিশাল একটা প্রপার্টির উপর কেউ অযাচিতভাবেই কোনো একটা বিল্ডিং তুলে দিয়েছে, লিজ করে দিয়েছে, হয়তো যেখানে কয়েক মানে লক্ষ টাকা যেখান থেকে আসার কথা, 100 টাকার বিনিময়ে হয়তো একটা লিজ দিয়ে দিয়েছে, দিয়ে সেই ব্যক্তি বা 2-4 জন মিলে ওইখান থেকে তাদের ইনকামটা কিন্তু করে নিচ্ছেন। ফলে ওয়াকফ প্রপার্টির যে মূল উদ্দেশ্য, ওয়াকফ যেটা করেন যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে মুসলিম অংশের মানুষ যারা রয়েছেন তাদের যে পিছিয়ে পড়া অংশটা রয়েছে, তাদের আর্থসামাজিক কিংবা শিক্ষা ইত্যাদি বিষয়টাকে যাতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়, তাদের বসবাস ক্ষেত্র ইত্যাদি, অর্থাৎ তাদের উন্নয়নটার জন্যই কিন্তু। কারণ দান যে কোনো জায়গায় যখন করেন তার একটা মহৎ উদ্দেশ্য থাকে। তো সেই জায়গায় দেখা গেছে এটাকে কুক্ষিগত করে রাখছেন 2-4 জন মানুষ বিভিন্ন জায়গায়। তো এই জন্য সংশোধনীটা ভীষণ প্রয়োজন ছিল, যাতে করে ওই ধর্মীয় সংখ্যালঘু মানে মুসলমান অংশের মানুষ যারা রয়েছেন, পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন, অনগ্রসর মানুষ যারা রয়েছেন, যারা কষ্টে আছেন, অভাবে আছেন, তাদের অভাবকে লাঘব করার জন্য, তাদের জীবনমানের উন্নয়নের জন্য, তাদের যে বেসিক নিডস সেগুলি অনেকটাই যাতে পূরণ হয় এবং এইটাকে যাতে মিসইউজ না করা হয়। হ্যাঁ, এবং তার জন্য যে কোনো জায়গায় মানে এমন একটা বিষয় রয়েছে যে কেউ বলতে পারে যে এই জায়গাটা আমার ওয়াকফ। এবার তারও তো একটা নিয়ম কানুন থাকতে হবে। আমি তো বলতে পারি না যে আপনার বাড়িটা এখন থেকে আমার বাড়ি। তো এই জন্যে ওখানেও একটা সুস্পষ্ট গাইডলাইন রয়েছে সেখানে, যে কোন কোন ক্ষেত্রে তার একটা রেজিস্ট্রেশন থাকবে, তার একটা সরকারি স্বীকৃতি থাকবে, একটা মনিটরিং থাকবে। যথাযথ ওয়াকফ সম্পত্তি যেটা রয়েছে তার উপর এই বিলে কোনো রকম হস্তক্ষেপের কোনো রকম সংস্থান রাখা হয়নি। প্রকৃত অর্থে যেগুলি ওয়াকফের সম্পত্তি, প্রকৃত অর্থে যেগুলি স্বীকৃত সম্পত্তি, তো ওই অংশটাকে নিয়েই যেহেতু একটা মুষ্টিমেয় গোটা কয়েকজন মানুষ যেটাকে ওয়াকফকে নিজের সম্পত্তি বলে ভাবছেন, আসলে তো এটা মুসলিমদের সবার সম্পত্তি। তো এই নিজের সম্পত্তি বলে ভেবে নিয়ে, নিজের সম্পত্তি বলে সেখান থেকে নিজের আখের গোছানো, সেই জায়গাটা বন্ধ হওয়ার কিছু প্রাবধান সেখানে রয়েছে। এবং তার জন্যই একটা সেই মুষ্টিমেয় যে অংশটা, বেনিফিশিয়ারি যারা বা যারা এটাকে এক্সপ্লয়েট করছেন কোনো কোনো জায়গায়, তো তাদের আতে ঘা লেগেছে এবং তাকে নিয়েই তারা দরিদ্র মুসলমান যারা রয়েছেন আমাদের ভাই বোনেরা, তাদেরকে মিসগাইড করছেন, মিসলিড করছেন এবং এই ধরনের সমস্ত মানে বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছেন। আসলে সরকারের উদ্দেশ্য সেটা মোটেও নয়। ত্রিপুরার যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন তথা সার্বিক যে উন্নয়নে ভারতীয় জনতা পার্টির যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যের বিগত 7 বছরে কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছি। আমরা যে অবস্থা থেকে ত্রিপুরা রাজ্য 2018 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তখনকার সময় থেকে এখন অবধি যদি আপনি দেখেন, মাত্র 7 বছরের মধ্যে আমাদের রাজ্যের বাজেট বরাদ্দ, যেটা একটা মূল ইন্ডিকেটর, এটা অলমোস্ট দ্বিগুণ হয়েছে। 2017-18 অর্থবর্ষের বাজেট থেকে 2025-26 অর্থবর্ষের বাজেট যদি দেখেন, বাজেট বরাদ্দ দ্বিগুণ হয়েছে। এটা একটা রিফ্লেকশন, ফার্স্ট থিং।
সেকেন্ড থিং, পার ক্যাপিটা ইনকাম যদি আপনি দেখেন সেটাও প্রায় দ্বিগুণ হয়েছে। থার্ড থিং, কৃষকের ইনকাম যদি আপনি দেখেন সেটাও দ্বিগুণ হয়েছে, দ্বিগুণের উপরে আছে এখন 2017-18 তুলনায় আমি বলছি সবটা। সেই সময়ে লেস দেন 3% বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা ছিল, আর এখন সেটা 86% বাড়িতে নল বসানো হয়েছে। নলসের জলের ব্যবস্থাও 100% এই বছরের মধ্যেই করার লক্ষ্যমাত্রা নিয়ে ত্রিপুরা সরকার কাজ করছেন। সেই সঙ্গে আপনার প্রাইম মিনিস্টার আবাস যোজনার যে বাড়িঘর, সেখানেও 4 লক্ষের উপরে বাড়িঘর অলরেডি হয়ে গেছে এবং আরো বাড়িঘর তৈরি হচ্ছে, প্রায় 5.5 লক্ষের মতন বাড়িঘর তৈরি হচ্ছে। এবং ত্রিপুরার মতন একটা জায়গায়, প্রত্যন্ত রাজ্যে, যেখানে একটা সময় আপনারা মনে করতে পারেন যে একটা জাতীয় সড়ক ছিল, এখন 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে কাজ করছে এবং আরো 4টা জাতীয় সড়কের অনুমোদন অলরেডি রয়েছে। তার মানে ত্রিপুরার কানেক্টিভিটির ক্ষেত্রে এই জাতীয় সড়ক একটা বড় ভূমিকা পালন করবে প্রত্যন্তকে শহরের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনার একটা সময় আমরা সিপিএম এর সময় আমার মনে আছে ছোটবেলায় একটা গান ছিল এদের, রেলগাড়ির ভুয়ার শুনলাম না আর কতকাল শৈব যন্ত্রণা, গান বেঁধেছিলেন ওনারা। তো সেই রেলটাও কিন্তু ব্রডগেজ যখন এলো, সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভার সাংসদ মাননীয় শ্রী বিপ্লব কুমার দেবজি যখন ত্রিপুরায় প্রদেশ বিজেপির সভাপতি হিসেবে এলেন, ওনার হাত ধরেই ওই সময়কার কেন্দ্রীয় রেল মন্ত্রীর হাত ধরে ত্রিপুরায় কিন্তু ব্রডগেজ আগরতলা পর্যন্ত এসছে। এবং তারপর এখন দেখুন সাবরুম অব্দি সেটা সম্প্রসারিত হয়েছে এবং সাবরুম পর্যন্ত রেল কানেক্টিভিটি কমপ্লিট। ডেমো ট্রেন থেকে শুরু করে, এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে, হাই স্পিড ট্রেন, সমস্ত কিছু ত্রিপুরা থেকে প্রায় 18 থেকে 22টা ট্রেন চলাচল করছে। এবং সেই কানেক্টিভিটি কোথায়? নর্থ ইস্ট, সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, সমস্ত জায়গাগুলিকে কভার করে কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। ত্রিপুরা থেকে এখন প্রতিদিন প্রায় 18 থেকে 20টা ফ্লাইট ওঠানামা করছে। তো এই যে যাবতীয় কানেক্টিভিটি হচ্ছে একটা বিষয়। এবং আমাদের এই মাননীয় বিপ্লব কুমার দেবজি থাকার সময় রবিশঙ্কর প্রসাদজি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী, তখনই কিন্তু ত্রিপুরায় হাই স্পিড ইন্টারনেট ব্যান্ডউইথ যেটা চালু হয়েছে, দেশের মধ্যে তৃতীয় বৃহত্তর এবং সবচেয়ে শক্তিশালী। তার জন্যই আমরা আজকে মানে নেটওয়ার্কিং এর জায়গাতে, মানে আমাদের যে ইন্টারনেট কানেক্টিভিটির জায়গাতে আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হয়েছে ত্রিপুরার। তো এইগুলি হচ্ছে একটা শুধু কানেক্টিভিটির জায়গাটা আমি বললাম। সঙ্গে আপনি দেখুন একটা ওয়ার্ক কালচার তৈরি হয়েছে, এটা হচ্ছে আরেকটা বড় বিষয়। সেই ওয়ার্ক কালচারটা কেন তৈরি হয়েছে? আগে ছিল যে অফিস আদালত সরকারি কাজকর্ম মানেই আগে হচ্ছে পার্টি মিছিল করতে হবে, আগে কাজকর্ম করে থাক। আর এখন হচ্ছে পার্টি মিছিলের কোনো দরকার নেই, যার যা নিজের কাজ করো, পাওনা দেওয়ার জন্য করতে হবে, দিতে হবে, লড়াই কোনো প্রয়োজন নেই, যার যেটা ন্যায্য পাওনা সেই ব্যবস্থা সরকার করছেন। তার মানে আগে সরকারের কাছে মানুষকে যেতে হতো ন্যূনতম কিছুর জন্য, এখন সরকার মানুষের কাছে যাচ্ছেন। এটা হচ্ছে সুশাসন ত্রিপুরা রাজ্যে যেটা তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার। তো এই ছোট ছোট কয়েকটা বিষয় বললাম, বললে তো এটা শেষ করা যাবে না। যদি প্যারামিটার একটা একটা করে যদি আমি বলতে শুরু করি, এটা কয়েক ঘন্টা সময় লাগবে। কৃষি থেকে বলুন, আপনি একেবারে এগ্রিকালচার, হর্টিকালচার বলুন, আবার ওইদিকে আইটি বলুন, এদিকে সামাজিক ভাতা। আগে কতজন সামাজিক ভাতা পেতেন? সেই সামাজিক ভাতাকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। আগে কি হতো? 300 টাকা কোনো অংশ, 300 টাকা কোনো অংশ, 500 টাকা কোনো অংশ, 700 টাকা সর্বোচ্চ ভাতা ছিল। এই যে ডিসক্রিমিনেশন, যে সোশিয়ালি যারা উইকার সেকশন তাদেরকে ভাতা দেবে, তার জন্য সেখানে ডিসক্রিমিনেশন। উইকার তো উইকার, ডিসক্রিমিনেশন কেন থাকবে? এই সব ভাতাকে প্রথম ধাপে রাজ্য সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 1000 টাকা করেছিলেন। দ্বিতীয় ধাপে সেটাকে সবার জন্য ইকুয়াল 2000 রুপিস প্রতি মাস করে দিয়েছেন। তো এই যে, তার মানে এখান থেকে পরিষ্কারভাবেই প্রমাণিত হয় যে সরকার কোনো ডিসক্রিমিনেশন ছাড়া, সে হোক পলিটিক্যাল, হোক রিলিজিয়াস, হোক সোশিয়ালি উইকার সেকশনস, কোন রকম ডিসক্রিমিনেশন ছাড়া আমাদের সরকারটা কাজ করছেন।
কারণ সরকার একটা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করবেন, এবং তার জন্যই এই ডিসক্রিমিনেশন থাকলে সবকা সাথ সবকা বিকাশ হয় না, যেটা নরেন্দ্র মোদীজি যেটা বলেন, আসলে তো সেটা বক্তব্য না, এটা হচ্ছে কর্মপন্থা। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা হচ্ছে কর্মপন্থা। তো সেই কর্মপন্থা অনুসরণ করেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার কিন্তু তার লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। এটি আগামী দিনে বৃহত্তর স্বার্থে আর কি কি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, এই সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের বলেন। দেখুন, দুটো বিষয় এখানে। একটা হচ্ছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অলরেডি ডিক্লেয়ার করেছেন বিকশিত ভারত বাই 2047, মানে স্বাধীনতার যখন আমরা 100 বছর উদযাপন করব, তখন দেশ তো এখন ডেভেলপিং কান্ট্রি হিসেবে আছে, উন্নয়নশীল ভারত। তখন সেটা উন্নয়নশীল না, উন্নত ভারত, বিকশিত ভারত, বিকশিত রাষ্ট্র। এবং সেই বিকাশ শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্য সবকটার সমন্বয়ে বিকশিত ভারত। যেই ভারতটাকে আমরা বিশ্বগুরু বলে কল্পনা করি, যে গোটা বিশ্বকে নতুন বার্তা দেবে, এমন একটি দেশ যেখানে সাংস্কৃতিক বিকাশ, যেখানে উত্তরাধিকার, ঐতিহ্য, যেখানে সামাজিক সাম্যতা এবং উন্নয়ন, এবং সঙ্গে সঙ্গে আর্থিক প্রবৃদ্ধি, সবকটা মিলে একটা বিকশিত ভারতের যে মডেল নরেন্দ্র মোদীজি রেখেছেন, সেইটাকে নিয়েই কিন্তু ত্রিপুরা সরকারও কাজ করছেন। যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। আমরা দেখি যে ত্রিপুরার যে বিজেপি সরকার রয়েছে, এটা একটা জোট সরকার, এর সঙ্গে রয়েছে আইপিএফটি, রয়েছে মথা। তো ইন্ডিজিনিয়াস বা জনজাতিদের জন্য, মানে তাদের জীবন উন্নতির স্বার্থে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, প্রথমত এই জোটের কথা বললেন, কারণ ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই বিশ্বাস করে যে সরকার যাই হোক, সেখানে সব অংশের মানুষের প্রতিনিধিত্ব যদি না থাকে, তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য আমাদের সরকারের সবকা সাথ সবকা বিকাশ, সেটা সম্ভব হবে না। তো তার জন্যই জনজাতিদের পার্টিসিপেশন শুধুমাত্র ওই ক্ষেত্রে না যে তাদের রিজার্ভেশন কটা সিট আছে সেটা একমাত্র নয়, তার বাইরেও জনজাতি যে সমস্ত অংশগুলি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ভারতীয় জনতা পার্টির সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, তাদের এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য সবাইকেই ভারতীয় জনতা পার্টি গ্রহণ করে। এবং তার জন্যই ত্রিপুরা মথা আমাদের সঙ্গে যেমন রয়েছেন, আমাদের সঙ্গে আইপিএফটি রয়েছেন। এবার আরো যদি কোনো গোষ্ঠী থাকতে চায়, সেখানে আমাদের ওয়েলকাম। কারণ তাদের সবার পরামর্শ নিয়ে, সবার সঙ্গে আলোচনা ক্রমেই তো আলটিমেটলি একটা নীতি তৈরি করা যাবে, যার উপর ভিত্তি করে সব অংশের মানুষের উন্নয়নটাকে নিশ্চিত করা যাবে। এবং আপনি যেটা বললেন যে জনজাতি উন্নয়নে কি করা হচ্ছে বা কি পরিকল্পনা আছে, আপনি দেখুন, প্রথমত এবারের বাজেটেও জনজাতিদের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ, এখন অব্দি ত্রিপুরার বাজেটের যে ইতিহাস রয়েছে, সবচেয়ে বেশি বরাদ্দ এবার রয়েছে। তার বাইরে 1350 কোটি টাকার আলাদা প্যাকেজ জনজাতি উন্নয়নের জন্য রয়েছে। জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির সাংস্কৃতিক, ভাষাগত যে সমস্ত বিষয়গুলি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেইগুলিকে সংরক্ষণের জন্য এবং তাকে আগামী প্রজন্ম পর্যন্ত বাহিত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন সরকার। সেই সঙ্গে জনজাতি অংশের যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রেও কানেক্টিভিটির, তো আমি শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ের কথা বললাম, তো তাদের কানেক্টিভিটি, তাদেরকে এই সামাজিক ভাতা থেকে শুরু করে ঘর প্রদান, জল প্রদান থেকে শুরু করে যারা কিষাণ রয়েছেন, তাদেরকে কিষাণ সম্মান নিধি সঠিকভাবে যাতে তাদের কাছে পৌঁছায়, তার ব্যবস্থা, খেলাধুলার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে। এবারও আপনারা দেখেছেন যে এবার এই যে 26শে জানুয়ারি বা এই সময়টাকে কেন্দ্র করে প্রায় 350-এর উপর আমাদের এখান থেকে শিল্পীরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন, যেখানে এটা সবচেয়ে বড় অংশ জনজাতিদের পার্টিসিপেশন ছিল। তো সব দিক থেকে একটা জাতির যা যা কিছু করলে ভালো হয় একটা জাতির জন্য, বা সার্বিক কল্যাণের জন্য যা যা করলে ভালো হয়, সেই পরিকল্পনা নিয়েই কাজ করে চলেছেন সরকার। এবং তার জন্য আপনি ইনফ্রাস্ট্রাকচার বলুন, কারণ ইনফ্রাস্ট্রাকচারে আপনি
ত্রিপুরায় ডেন্টাল মেডিকেল কলেজ, ত্রিপুরায় সংস্কৃত সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরায় কটা ইউনিভার্সিটি হয়েছে এখন অব্দি, ল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনি শিক্ষাক্ষেত্রে যেমন এগুলি বলছেন IIIT থেকে শুরু করে সবই তো ভারতীয় জনতা পার্টির আমলে। শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এখন মানে কেউ যেটা কোনোদিন কল্পনা করতে পারেনি, আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে অর্গান ট্রান্সপ্লান্টেশন, তারপর আপনার কার্ডিয়াক সার্জারির জটিল জটিল যে বিষয়গুলো রয়েছে, নি ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে যেগুলি আগে মানুষ ভাবতে পারতো না, সব কিছুর জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো। এবং সেই সমস্ত কিছু করার পাশাপাশি দেখুন প্রধানমন্ত্রীর একটা যোজনা রয়েছে, আপনারা জানেন হয়তো, আয়ুষ্মান যোজনা, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত মানুষ চিকিৎসা মুক্তভাবে করতে পারে, কোনো রকম টাকা পয়সা খরচ হয় না মানুষের। এবার এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, তো তার যে প্যারামিটারে যারা তার আওতায় আসছেন না তাদেরকেও মানে গোটা রাজ্যবাসীকে তার আওতায় আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি গত বছর মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করেছেন, যাতে করে ত্রিপুরার একটা মানুষও বাদ না যায় যিনি মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় আসবেন না, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন না, এমন একটা লোকও যাতে না থাকে। তো এই যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা, এই যে একটা স্পিরিট নিয়ে কাজ করা, যে আমি কমিটেড যে আমি ত্রিপুরার সব অংশের মানুষের জন্য সর্বোচ্চ মাত্রায় কাজ করব, অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে বলুন, কিংবা সোশ্যাল আপলিফমেন্টের দিক থেকে বলুন, ইকোনমিক গ্রোথের দিক থেকে বলুন, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বলুন, সে এডুকেশন আর হেলথ হচ্ছে মানে প্রায়োরিটি সেক্টর আমাদের, সব দিক থেকেই কাজ কিন্তু যথারীতি চলছে। কারণ লক্ষ্য ত্রিপুরাটাকে একটা মডেল স্টেট হিসেবে গোটা দেশের মধ্যে দ্রুততার সঙ্গে তুলে ধরা। আরেকটা বিষয়ে আমরা জানি যে বেকারত্ব একটি সমস্যা, বড় জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে সরকারি চাকুরি অথবা আত্মনির্ভরতার যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেগুলি যদি একটু তুলে ধরে। বেকারত্বের সমস্যা আমাদের রাজ্যে তো আজকের নয়, সে প্রায় গত 40 বছর ধরেই সমস্যা রয়েছে, কিন্তু সমস্যাকে প্রকৃত অর্থে অ্যাড্রেস করার জন্য, সমস্যার সমাধানের জন্য তার আগে কোনো সরকার তৎপর হয়নি, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবার দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন অবধি আপনারা জানেন, এটা অলরেডি বহু জায়গায় স্টেটমেন্ট এসছে, প্রায় 20,000-22,000-এর উপরে চাকরি হয়েছে, এবং তার বাইরে আরো প্রায় 20-22,000 চাকরি পাইপলাইনে আছে। সে হচ্ছে সরকারি চাকরি। পাইপলাইন বলতে কি, ওটা অনেকে বুঝতে ভুল করে। পাইপলাইন বলতে কোনোটা হয়তো বা মানে একটা ফেজ কমপ্লিট, দ্বিতীয় ফেজ বাকি আছে, মানে ধরুন যেখানে রিটেন দরকার, রিটেন কমপ্লিট, এবার ভাইভাটা বাকি আছে। কোনো ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন কল করা হয়েছে, সেটা প্রসেসে আছে, আর কোনো কোনো বিষয় অলরেডি অনুমোদন পেয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, প্রসেস শুরু হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে শুধু সরকারি চাকরির কথাই বলছি। এবার তার বাইরে এই যে স্কিল ডেভেলপমেন্ট মিশন একটা রয়েছে আমাদের, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি সেই স্কিল ডেভেলপমেন্ট করেছেন, সেই স্কিল ডেভেলপমেন্ট থেকে 4,000-এর উপর চাকরি হয়েছে, মানে কর্মসংস্থান হয়েছে। বিভিন্ন এই যে আপনি সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি, তাদের মাধ্যমে 7,000-এর উপর হয়েছে। তো এইগুলি কিন্তু প্রত্যেকটা, এগুলি কিন্তু কেউ কাউন্টে আনছেন না, শুধু কাউন্টে আনছেন কি যে সরকারি চাকরি কতটা হলো। এবার এটা তো খুব স্বাভাবিক যে 40 লক্ষ লোকের বাস যেখানে, এবার 40 লক্ষ লোকের বাস মানে 8 লক্ষ পরিবার রয়েছে, 8 লক্ষ চাকরি তো আর দেওয়া যাবে না, কোনো সরকার পারবে না, পৃথিবীর কোনো সরকার পারবে না যে 8 লক্ষ পরিবারকে 8 লক্ষ চাকরি দিয়েছি, এটা ইম্পসিবল। কিন্তু তাদের কর্মসংস্থান, এবং সেই কর্মসংস্থানের লক্ষ্যে দেখুন একটা সময় সেলফ হেল্প গ্রুপ, সেটার সংখ্যা ছিল 2017-18-তে 4,500-এর মতন, এখন সংখ্যাটা বেড়ে 53,000-এর উপর দাঁড়িয়েছে। এবং সেখানে আমাদের মাতৃশক্তি, মায়েরা বোনেরা, তাদের দ্বারা পরিচালিত সেই 52-53 লক্ষ যেটা দাঁড়িয়েছে, তাদের মধ্যে 91,000-এর বেশি আমাদের মাতৃশক্তি লাখপতি দিদি হয়েছেন, মানে বছরে 1 লাখ টাকার উপর রোজগার করছেন সেই সেলফ হেল্প গ্রুপ থেকে। তো এইগুলি কি আমাদের কর্মসংস্থান নয়? এবং এইগুলিকেই রাজ্য সরকার, সরকারি চাকরি তার সময়ে সময়ে যেটা হওয়ার প্রত্যেকটাই হবে,
এখনো পুলিশ ডিপার্টমেন্টে, ফায়ার সার্ভিসে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, আরো চলবে এগুলি আগামী দিনগুলিতে। কিছুদিন বাদে বাদেই আপনারা লক্ষ্য করছেন যে সরকার অনেক নতুন নতুন পোস্টের প্রত্যেকটাই যেখানে যেখানে দরকার রিক্রুটমেন্টের প্রত্যেকটা রিক্রুটমেন্ট হবে, এবং পুজোর আগে একটা অংশ আশা করতে পারেন, আরো একটা অংশ পুজোর আগে হয়তোবা রিক্রুটমেন্ট ফাইনাল হয়ে যাবে। তো এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা যখন যে ডিপার্টমেন্টে যত দরকার প্রত্যেকটা রিক্রুটমেন্টই হবে। কিন্তু তার বাইরে এই যে লাখপতি দিদি তৈরি করা, এই যে এমএসএমই সেক্টরে ত্রিপুরাতে কয়েক হাজার লোক সেলফ রিলায়েন্ট হয়েছে, ছোট ছোট ইন্ডাস্ট্রি করছে, করে 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 ওনারা নিজে তো রোজগার করছেন, প্লাস হয়তো বা 5-7জনকে সেখানে রোজগার দিচ্ছেন। মানে এই যে মোদিজি একটা কথা বলতেন যে জব সিকার থেকে তুমি জব ক্রিয়েটার হও, যুব সমাজের কাছে একটা অ্যাপিল তিনি করেন, বরাবরই করেন তিনি। তো সেই জায়গাটাতে কিন্তু ত্রিপুরার যুবক যুবতীরা একটা অংশ দেখবেন রয়েছে, আমি জানি বেশ কয়েকজনকে, যারা বলেন না না আমি চাকরি বাকরি করবো না, ওই বিজনেসটা করবো, সেই বিজনেস করবো, আমি আত্মনির্ভর হবো, আমি চাকরি দেবো। এবং ত্রিপুরাতে স্টার্ট আপ শুরু হয়ে গেছে, বেশ কয়েকটা স্টার্ট আপ রয়েছে। এইগুলি পরিচালনার জন্য যে মূলত এদের জন্য একটা লোনের দরকার যেটা হয়, তার জন্য ব্যাংকগুলিকে রেগুলার রাজ্য সরকার মনিটরিং করছেন, তাদেরকে নিয়মিতভাবে উৎসাহ দিচ্ছেন যাতে করে ওই তাদের লোন প্রসেসিংটা খুব ফাস্ট হয়, খুব ইজি হয়, কারণ ইজ অফ ডুইং বিজনেস একটা বড় বিষয়। আপনারা লক্ষ্য করছেন এখানে মানে 5 স্টার হোটেল করার জন্য বাইরে থেকে ইতিমধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে টাটার সঙ্গে। তো এইগুলি রিফ্লেকশন দেয় যে একদিকে যেমন বেকারত্বের সমস্যার সমাধান, কিংবা আপনি দেখুন আরো যদি বলি জনজাতীয় অঞ্চলের জন্য আপনার একলব্য মডেল স্কুল, নতুন করে আরো একলব্য মডেল স্কুল চালু হচ্ছে, 3টে মডেল স্কুল ইতিমধ্যেই চালু হয়ে যাচ্ছে। আরো বনদুয়ারে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে এই আদলে 51 শক্তিপীঠের একটা আদল তৈরি করার জন্য একটা নতুন পরিকল্পনা যেটা ভারত সরকার অনুমোদন দিয়েছে। এবং তাহলে এইগুলিকে কেন্দ্র করে এবং ট্যুরিজমের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটকে দারুণভাবে আধুনিক ইনফ্রাস্ট্রাকচারে সেগুলিকে সুসজ্জিত করা হচ্ছে এবং প্রোভাইড করা হচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে থাকার ব্যবস্থা থেকে শুরু করে স্যানিটেশন থেকে শুরু করে, যাতে করে বাইরের ট্যুরিস্টরা এখানে অ্যাট্রাকটিভ হয়। তাহলে এই যে ট্যুরিস্টরা এখানে আসছেন, বাইরের লোক আসছেন, তো তারা আসছেন মানে এখানে হোটেল ব্যবসা বাড়বে, এখানে গাড়ি ঘোড়ার ব্যবসা যারা করছেন তাদের এটা বাড়বে। তো সব মিলে কর্মসংস্থান তো এভাবেই হয়। আর আগে কর্মসংস্থানের কনসেপ্ট কি ছিল? রেগার কাজ বাড়াতে হবে, রেগার মজুরি বাড়াতে হবে, রেগাতে শ্রমিক নিয়োগ করতে হবে। আরে রেগা তো বছরে 50 দিন 70 দিন হয় না কাজ, তখনকার সময়ের কথা বলছি, এখনো সেই অবস্থায় রয়েছে। সর্বোচ্চ 100 দিনের কাজ দাবি করেন, কত টাকা পাবেন রেগা করে? দৈনিক কত টাকা? 200 টাকা 300 টাকা, এর বেশি তো নয়। আবার দেখুন চা শ্রমিকদের জন্য তাদের আবাসের ব্যবস্থা রাজ্য সরকার করছেন। মানে একটা অংশ যাতে পিছিয়ে না পড়ে, প্রত্যেকটা অংশের দিকে রাজ্য সরকারের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, তাদের আপলিফটমেন্ট কি করে করা যায়, সোশিও ইকোনমিক এবং কালচারাল। আপনি রাজ্য বিজেপি দলের মুখপাত্র, এর পাশাপাশি রাজ্যভিত্তিক সাংস্কৃতিক যে উপদেষ্টা কমিটি রয়েছে তার আপনি ভাইস চেয়ারম্যান। তো রাজ্যের সাংস্কৃতিক পরিচর্যায় আপনার মূল্যায়নটা যদি আমাদের তুলে ধরে। দেখুন, সংস্কৃতির দিক থেকে একটা প্রথম যেটা হয়েছে আমাদের, প্রথমত সব অংশের যারা ত্রিপুরায় বসবাস করেন তাদের যে যে সাংস্কৃতিক পরম্পরাগুলি আছে প্রত্যেকটাকে প্রমোট করা, প্রিজার্ভ করা এবং আরো এনরিচ করা, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এবং সেই জায়গায় একটা সময় ছিল তথ্য সংস্কৃতি দপ্তরে যারা সংস্কৃতির বিষয়গুলি দেখতেন তারা বায়াসড ছিলেন পলিটিক্যালি। হাতে গোনা কয়েকজন ক্যাডার, বামপন্থী ক্যাডাররা, ওনারাই ডিসাইড করতেন যে কোন বিষয়টা কিভাবে হবে, কারা ইনভলভ হবে কি না হবে। এখন কিন্তু সেই বিষয়টা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এই কমিটির চেয়ারপারসন, তো এই কমিটিতে সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়েই এই কমিটিটা করা হয়েছে। তো এক একটা বিষয় যখন আমাদের সামনে আসে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় এবং বিশ্লেষণের পর সর্বসম্মতিক্রমেই
এবং সবাইকে যাতে সংস্কৃতির অঙ্গনের সঙ্গে যুক্ত করা যায় এবং তাকে যেখানে যেখানে আমরা এখনো সংস্কৃতিকে যতটা পৌঁছানোর কথা, অনেকটা হয়তো পৌঁছেছে, কিন্তু তারপরও স্যাটিসফ্যাক্টরি না যেখানে মনে হয়েছে, সেখানে আরো কি করে সেগুলিকে পৌঁছানো যায়, সেটা আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, আগে অধিকাংশ বড় বড় সংস্কৃতি চর্চার মূল সমস্ত বিষয়গুলি শুধু আগরতলা কেন্দ্রিক ছিল। এবার আমার মনে হয়েছে, বা আমাদের কমিটির সঙ্গে কথাবার্তা বলে আমরা মনে করেছি যে এটা ঠিক না, সারা ত্রিপুরাতেই সেগুলি হওয়া উচিত। যার ফলে কি হয়েছে, আমরা বড় বড় যে 8টা প্রোগ্রাম রয়েছে, 8টা প্রোগ্রামকে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট রোটেশনাল এরিয়ার করেছি। যেমন ধরুন যাত্রা উৎসব এবার সদ্য চলছে এখন ধর্মনগরে, এবার ধর্মনগর হচ্ছে মানে নর্থ ডিস্ট্রিক্টে হচ্ছে, আগামীবার অবশ্যই সেটা নর্থে হবে না, অন্য কোথাও হবে। এবার অটল কবিতা সাহিত্য উৎসব 25 ডিসেম্বর হয়ে গেল গত বছর, ওটা ঊনকোটি ডিস্ট্রিক্টে হয়েছে। এবার ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল সেটা হয়েছে গোমতী জেলায় উদয়পুরে। স্টেট লেভেল ড্রামা ফেস্টিভ্যাল সেটা হয়েছে আগরতলা। আবার ধামাইল ফেস্টিভ্যাল সেটা হয়েছে খোয়াই ডিস্ট্রিক্টে তেলিয়ামুড়াতে। এরকম 8টা বিভিন্ন অনুষ্ঠানকে ইন্টার ডিস্ট্রিক্ট রোটেশনাল করেছি, যাতে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিষয় যাতে পৌঁছায়। এইটা যেমন একটা বিষয়, সেই সঙ্গে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি যে প্রত্যেক কমিউনিটির যে যে সংস্কৃতিগুলি রয়েছে সেইগুলি কতটা প্রমোট করা যাচ্ছে বা কতটা প্রিজার্ভ রয়েছে, সেটার উপর আমাদের একটা অবজারভেশন রয়েছে। তার জন্য এবারও আমরা সেই কালচারাল ক্যালেন্ডার একটা তৈরি হয়, আমরা সেখানে চেষ্টা করেছি। 3টে কমিউনিটির বিষয়ে আমাদের কাছে খুব একটা কিছু পাওয়া যায়নি, বলতে কোনো দ্বিধা নেই। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার খাসিয়া, একটা হচ্ছে ভুটিয়া, আর একটা সম্ভবত লেপচা বা এমন কোন একটা কমিউনিটি রয়েছে, যাদের 2011 সেন্সাসের পপুলেশন ছিল 28 জন, 127 জন, আর 253 বা 56 এরকম ফিগার। এবার 2011-র পর তাদের পপুলেশন এখন কত আছে ত্রিপুরাতে সেটাও বলা মুশকিল। তো তাদের কোনো কমিউনিটি বা কোনো লিডার বা এমন কাউকে পাওয়া যায়নি যাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কি আছে, যেটা হয়তো বা ত্রিপুরাতে প্র্যাকটিস হচ্ছে না, সুযোগ পাচ্ছেন না। যদি থাকে তাহলে সেটাকে আমরা ইনক্লুড করব, মানে কোনো কমিউনিটি যাতে বাদ না যায় তার সংস্কৃতির বিষয়গুলির চর্চার ক্ষেত্রে। তো এটা একটা আমার মনে হয় বড় দিক আমাদের। এবং সেই সঙ্গে আমরা একটা পলিসি রয়েছে আমাদের, যে এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলি হয়, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চায় বিভিন্ন অনুষ্ঠানে, তো তার জন্য আমরা মানে মন গড়া আগে হতো, এটা অমুক চেয়েছে এত টাকা, তমুক চেয়েছে এত টাকা, ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন এটা প্যারামিটার আছে, যে কেন এত টাকা, কেন এত টাকা নয়, ওই প্যারামিটার নিয়ে কাজ করছি। মানে একটা ট্রান্সপারেন্ট জায়গা সরকার চাইছেন, আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং চেয়ারম্যান চাইছেন, তো আমরা একেবারেই ট্রান্সপারেন্টলি কাজ করছি। করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এখন যে সমস্ত জিনিসগুলি আগে প্র্যাকটিস হতো এখন প্র্যাকটিস কম হয়। যেমন একটা বিষয়, জনজাতি ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা কিছুদিন আগেও কথা বলছিলাম, যেমন আমরা থাঙ্গা ডার্লিং মহোদয় পদ্মশ্রী পেয়েছেন রসেম বাদক হিসেবে, কিন্তু সেটাকে নিয়ে একটা ওয়ার্কশপও হয়েছে। কিন্তু এখন রসেমটা মানে কি করে বানায় বা কি করে বাজায়, সেই সংখ্যাটা কিন্তু সেই অর্থে এখনো খুব একটা ডেভেলপ করেনি। আমরা চাইছি এটাকেও বাঁচিয়ে রাখতে, কারণ থাঙ্গা ডার্লং এর পরে যদি একটা জেনারেশন না থাকে, তাহলে এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট এবং তার এত দারুণ টিউনিং সবটাই হারিয়ে যাবে। তো কোনো কিছু হারিয়ে যাক সেটা আমরা চাই না, সবকিছু সংরক্ষিত থাক, আরো বেশি শক্তিশালী কি করে করা যায়। এবং সেই জন্য বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, একেবারে জনজাতি ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে একেবারে ক্লাসিক্যাল থেকে শুরু করে নাটক পর্যন্ত যাই বলি, সমস্ত কিছু হচ্ছে। এবং এবারের যে নাট্য উৎসব হয়েছে সেটা আপনারা শুনলে আশ্চর্য হবেন, নর্থ ইস্টের মধ্যে এত বড় নাট্য উৎসব হয়নি যে কোনো একটা নাট্য উৎসবে 34টা নাট্য দল অংশগ্রহণ করেছে গত বছর, যেটা হলো রবীন্দ্র ভবনে।
এবং এই ত্রিপুরায় এবার যে যাত্রা উৎসব ধর্মনগর চলছে, 13টা যাত্রা দল অংশগ্রহণ করছে। এত বড় যাত্রা উৎসবও ত্রিপুরার ইতিহাসে আর হয়নি, সরকারি উদ্যোগের কথা বলছি। যাত্রা একটা হারিয়ে যাওয়া শিল্প, অলমোস্ট হারিয়ে যাচ্ছে যাত্রা। তো এইটাকেও উজ্জীবিত করা, এটাকে প্রমোট করা, সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি। তো সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেটা বলেন যে প্রত্যেকটা জনজাতি থেকে শুরু করে জাতিগোষ্ঠীর সংস্কৃতি পরম্পরা এগুলিকে ধরে রাখতে হবে, উত্তরাধিকার তৈরি করতে হবে এবং আরো মজবুত করতে হবে, এগুলিকে শক্তিশালী করতে হবে, তাকে আরো ডেভেলপ করতে হবে। সেই লক্ষ্যটা নিয়েই আমরা কাজ করছি। এবার আসছে আরেকটা প্রসঙ্গে যে আপনি কিন্তু একাধারে শিক্ষক, আমরা সকলেই জানি, পাশাপাশি আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই দুটোকে আপনি কিভাবে ম্যানেজ করেন? না দেখুন, শিক্ষক রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার মনে হয় শিক্ষক হলেই রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়াটা ভালো। আচ্ছা, হ্যাঁ, এটা আমার উপলব্ধি। কারণ আপনার শিক্ষকতা আমাকে তো অনেক কিছু দিয়েছে। 26 বছরের উপর হয়েছে শিক্ষকতা করছি, তো ওখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, আমার কলিগসদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। তো কতটা দিতে পেরেছি ওটা ওরা জাস্টিফাই করবে, সময় বলবে। কিন্তু আমি ওদের থেকে অনেক কিছু পেয়েছি, যেইগুলি হয়তোবা আমার আউটলুককে একটু হলেও বাড়াতে সাহায্য করেছে। এবং হয়তো শিক্ষকতা করি বলেই কোনটা ঠিক কোনটা ঠিক না, একটা কম্পারেটিভ স্টাডি তো অলওয়েজ চলতে থাকে। হ্যাঁ, তো ব্লাইন্ড হওয়াটা কঠিন। অন্তত শিক্ষকতা করলে আমার মনে হয় ব্লাইন্ড হওয়াটা কঠিন, জাস্টিফিকেশন একটা চলেই আসে। কারণ আমরা তো ছেলে মেয়েদের তাই বলি যে ব্লাইন্ড হয়ে না, জাস্টিফাই করো। তো আমি যদি নিজেই জাস্টিফাই না করি তাহলে ছেলে মেয়েদেরকে আমি কেন বলবো, ওরা কেন শুনবে আমার কথা? তো তার জন্যই ওটা যতক্ষণ আমি স্কুলে যাই বা শিক্ষকতার সংশ্লিষ্ট কোনো কাজে থাকি, ইভেন আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশন বলুন, কোয়েশ্চেন সেটিং বলুন, তখন আমি বাকিটা সব ভুলে যাই, কারণ এটা আমার রুট। তো এই কাজটা শেষ, তারপর বাকি কাজ শুরু হয়। মানে দুটোকে আমি মেলাই না। যেমন করে আপনি বাইরের পলিটিক্যাল বিষয়টাকে ঘরে মেলাতে পারবেন না, তাহলে ঘরটা আর ঘর থাকবে না। ঠিক আছে, কারণ পলিটিক্সে অনেক কিছু থাকে, তো সবকিছু তো আর ঘরে আনা যাবে না, বাইরে রেখে আসতে হবে কিছু, ভালো মন্দ সব। তো শিক্ষকতার ক্ষেত্রেও শিক্ষকতার জন্য যতটা করার সেটাকে আমি চেষ্টা করি যতটা নিষ্ঠার সঙ্গে করার। সেইটা করার পাশাপাশি হ্যাঁ অবশ্যই পলিটিক্স, আর আজকের থেকে তো পলিটিক্স আমি নেই। আমি অ্যাকচুয়ালি 1985 থেকেই পলিটিক্সে আছি। বহুদিনের কথা। হ্যাঁ, আমার ছাত্র স্কুল জীবন থেকে আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছি। তো অ্যাক্টিভ হয়েছি হয়তো বা 92-93 থেকে অ্যাক্টিভ হয়েছে, এখনো অ্যাক্টিভ আছি এবং আগামী দিনেও থাকবো। শিক্ষকতার কথা বলার পাশাপাশি একটা প্রশ্ন আমার মনে আসছে যে গ্র্যান্ট এইড স্কুল যেটা, সেই স্কুলে আগামী দিনে রিক্রুটমেন্ট, খুব সম্ভবত একটা স্কুলে রিক্রুটমেন্টের বিজ্ঞাপন বেরিয়েছে রামকৃষ্ণ স্কুলে খুব সম্ভবত। তো এখন কিভাবে সেটা রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, অনেকের মনে কৌতূহল, সেই কৌতূহল দমন যদি করে রাখেন। দেখুন, গ্র্যান্টেড স্কুলগুলি ত্রিপুরায় যেটা এস্টাবলিশ হয়েছে সেটা ফলো করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্টেড রুলসকে, 1967-69 থেকে শুরু হওয়া যেগুলি একের পরে। তো তাদের রুলস বলতে যেটা গ্র্যান্টেড রুলস, সেটা 2005-এ ত্রিপুরা গভর্নমেন্ট একটা করেছিল। তবে তখন করেছে সেই রুলস অনুযায়ী চলছিল, কিন্তু পরবর্তী সময়ে অনেকগুলি বিষয়ে সেখানে গ্র্যান্টেড স্কুলগুলির জন্য বিপত্তির কারণ হিসেবে দাঁড়িয়েছে। প্রথমত আমি যদি বলি, গ্র্যান্টেড স্কুলগুলি প্রত্যেকটাই কিন্তু নিজেদের ক্ষমতা বলে, এবং হ্যাঁ নিজের ক্ষমতা বলে বলতে আমি শুধুমাত্র অটোনমাস বিষয়টা বলছি না, অটোনমাসের সঙ্গে কমিটমেন্ট টু দ্য সোসাইটি, সেই জায়গা থেকে প্রত্যেকটা স্কুল রেজাল্ট ওরিয়েন্টেড ছিল অলমোস্ট। কিন্তু 2000 আমি এক্স্যাক্টলি সালটা বলতে পারছি না, দেন
এডুকেশন মিনিস্টার অনিল সরকার যখন ছিলেন এবং এক্স সিএম মানিক সরকার ছিলেন তখন নোডাল বলে একটা বিষয় চালু করেছিলেন, যে বছরের প্রথমে কোশ্চেন ব্যাংক দিয়ে দেওয়া হবে, এর উপরেই কোশ্চেন করতে হবে। তো তার মানে ইন্টেন্সিভ পড়া, ছেলে মেয়েদের এক্সট্রা কিছু জানা বা সম্পূর্ণ বিষয়টাকে অবগত করা, সেই জায়গা থেকে ইচ্ছে করে সরিয়ে দিয়েছিলেন, যাতে করে ইন্টেন্সিভ না বললে কি হবে, 8 পর্যন্ত কোশ্চেন আনসার শেখা হয়ে গেল, বেসিক ফাউন্ডেশনটা দুর্বল হয়ে গেল, মাধ্যমিকে গিয়ে ফেল করবে, যাতে করে শিক্ষিত বেকার এই জায়গাটা তৈরি হবে না, অশিক্ষিত বেকার তৈরি হবে, চিৎকার করতে পারবে না। দ্যাট ওয়াজ সিপিএম এর পরিকল্পনা। এবং এইটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বহু চেষ্টা করেছি, বাধ্য করেছি গ্র্যান্টেড স্কুল টানার জন্য। একটা সময় গ্র্যান্টেড স্কুলগুলো নিজেরা পরীক্ষা নিয়ে নিজের স্কুলে নতুন ছাত্র ছাত্রী কাকে ভর্তি করবে নিজেরা একটা প্যারামিটার তৈরি করতে, ওটাকে বন্ধ করে দিয়েছে বামফ্রন্ট সরকার। বলছে যে না, 1 কিলোমিটারের মধ্যে যারাই আছে প্রত্যেকে ভর্তি করতে হবে। তারপরে যদি কিছু থাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম বেঁধে দিয়েছে, তারপরে যদি কিছু থাকে তাহলে সেটা তোমরা নিতে পারো। তার মানে এই যে ভালো পড়াবো আমি, তার জন্য আমি ভালো কিছু ছেলে মেয়েকে আমি নেব, এই অপশনটাই বন্ধ করে দিয়েছে, অ্যাটপার করে দিয়েছে। এই স্কুলগুলি যে 95%, 100% রেজাল্ট বারবার করেছে, সবচেয়ে বেশি ফার্স্ট ডিভিশন, সবচেয়ে বেশি প্লেস, এই স্কুলগুলিতে ফলশ্রুতিতে দেখা গেছে একটা সময় 2020 সাল নাগাদ বিভিন্ন গ্র্যান্টেড স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে কমে গেছে এবং একটা স্কুলে 0 হয়ে গেছে। হ্যাঁ, তো এবার যে স্কুলে 0 হয়ে গেছে আর যে স্কুলে একেবারেই কমে গেছে, সেই স্কুলের টিচার বা নন টিচিং স্টাফ তো কমেনি, আর ওদেরকে তো ট্রান্সফার করা যাবে না। তাহলে ওদেরকে কি করবে সরকার? ম্যান পাওয়ারের তো মানে হিউম্যান রিসোর্সের তো ইউটিলাইজ করতে হবে, তারপর তো সরকার বেতন দিবে। তো এই সমস্ত কারণে একটা অ্যামেন্ডমেন্ট হলো, গ্র্যান্টেড রুলস অ্যামেন্ডমেন্ট। তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় রতনলাল নাথ মহোদয়, তো ওনার নেতৃত্বেই সেটা হয়েছে এবং সেটা সময় উপযোগী হয়েছে, যার ফলে আমি যেটা বললাম, একটা স্কুলে স্টুডেন্ট 0 হয়ে গেছে, সেই স্কুলটাকে মার্জ করে দেওয়া হয়েছে নিকটবর্তী একটা গ্র্যান্টেড স্কুলের সঙ্গে। মানে ওই স্কুলে সমস্ত টিচার, নন টিচিং স্টাফ সবাই ওই স্কুলে শিফট হয়েছে, ওখান থেকেই স্যালারি দেবে, স্যালারি অ্যাকাউন্ট ওখানে শিফট হয়েছে এবং তাদের ফার্নিচার টার্নিচার যা যা আছে ওইগুলো, কারণ স্কুলে তো স্টুডেন্ট নেই। তাহলে এটা সময়ের দাবি ছিল এই মার্জার, তার আগে ছিল না 2005-এর রুলসে ছিল না মার্জার, যে একটা স্কুলকে আরেকটার সঙ্গে মার্জ করতে হবে। এবার তারপর যেটা হলো, যে স্কুলে স্টুডেন্ট খুব বেশি আছে কিন্তু টিচার কম আছে, আর আরেকটা স্কুল যেখানে টিচার অনেক বেশি স্টুডেন্ট একেবারেই কম, সেখানে কি হবে? কোন স্কুলে দেখা যায় একজন টিচার 25টা 26টা ক্লাস করেও শেষ করতে পারছেন না, আরেকটা স্কুলে দেখা যায় 3টে 4টে 5টা ক্লাস করে আর কোনো ক্লাস দেওয়া যাচ্ছে না সাবজেক্টে। তো সেইগুলিকে নিরসন করার জন্যই একটা পরবর্তী উদ্দেশ্য নিয়ে গ্র্যান্টেড রুলস অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং সেটা অনেক বাস্তবোচিত হয়েছে এবং সময়োচিত হয়েছে। এবার রিক্রুটমেন্টের কথা যেটা বললাম, ওখানেও সেটা বলা আছে। আগে কি হতো, ম্যানেজিং কমিটি আগে মানে গ্র্যান্টেড স্কুলগুলি ডাইরেক্টরেটের কাছে রিকুইজিশন দিত যে আমার এই স্টাফ দরকার, ওটার অনুমোদন দেওয়ার পর গ্র্যান্টেড স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে, কমিটি নোটিফিকেশন করতো, মানে অ্যাডভার্টাইজমেন্ট করতো, অ্যাপ্লিক্যান্ট আসতো, ওটাকে প্রসেস করে কোনো কোনো জায়গায় রিটেন, তারপরে ভাইভা বা যে কোনোভাবে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে তারপর তার সঙ্গে সরকারি প্রতিনিধিও যেটা থাকার নর্মাল রুলসে ওনারাও থাকতেন, বা এসটিএসসি রিজার্ভেশনের বিষয়গুলি দেখার জন্য যা যা সেগুলিও হতো। তো তারপর স্কুল থেকে ম্যানেজিং কমিটি পাঠিয়ে দিতেন যে আমার এখানে এই ইন্টারভিউ হয়েছে, আমার এখানে এই লোকটাকে আমি নিয়োগ করতে চাই, বা তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এই হচ্ছে তাদের মেরিট স্ট্যাটাস। এবার ডাইরেক্টরেটে যাওয়ার পর ডাইরেক্টরেট সেটা অনুমোদন দিয়ে দিতেন, এই ছিল প্রসেস। কিন্তু এখন যেহেতু টিআরবিটি হয়েছে, জেআরবিটি হয়েছে,
এখন তো আর ইন্ডিভিজুয়ালি কোনো গ্র্যান্টেড স্কুল রিক্রুট করতে পারবেন না। তার জন্য অ্যামেন্ডমেন্টের মধ্যেও সেটা বলা আছে যে একটা গ্র্যান্টেড স্কুলের ম্যানেজিং কমিটি রিকুইজিশন দিলে কি দেবেন, যে আমার এই সাবজেক্টে চাই এ পুল অফ টিচার্স, সেটা চাইবেন, এ পুল অফ টিচার্স এগেইনস্ট দিস এন্ড দ্যাট পোস্টস। এই পুল অফ টিচারটা কোথেকে আসবে? এই যে টিআরবিটি যারা কমপ্লিট করেছে তাদের থেকে ধরুন 1:3 বা 1:5 একটা রেশিওতে একটা পুল পাঠাবে ম্যানেজিং কমিটিকে। ম্যানেজিং কমিটি তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপর সাক্ষাৎকার করার পর ওনারা বলবেন যে এই 3 জনের মধ্যে বা 5 জনের মধ্যে এই টিচারকে দিলে আমার স্কুলে ভালো হবে। তো মানে ম্যানেজিং কমিটির যে ক্ষমতাটা আছে সেটাকেও বজায় রাখা হয়েছে। হ্যাঁ, রিক্রুটিং অথরিটি এখনো ম্যানেজিং কমিটির সেক্রেটারি থাকবেন, কিন্তু আগের প্রসেসই হবে। কিন্তু যেহেতু টিআরবিটি জিআরবিটি এই বিষয়গুলি আগে ছিল না, 2005 সালের যে গ্র্যান্টেড রুলস সেই সময়ে ছিল না, তারপরেও দীর্ঘদিন ছিল না, এটা তো কিছুদিন আগে শুরু হলো। তো তার জন্যই একটা কমপ্রিহেনসিভ যেভাবে খুব স্মুথলি কাজটা করা যায় সেইটাকে বজায় রেখেই সেটা করা হয়েছে। তাহলে আমরা আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আপনার সঙ্গে। এইবার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যারা শিক্ষিত সম্প্রদায়, যারা যুব সম্প্রদায় সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, সমাজ সেবায় নিজেকে যুক্ত করতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটা কথাই বলবো যে যুব সমাজকে প্রথমত প্রচন্ড আত্মবিশ্বাসী হতে হবে। এই জায়গায় আত্মবিশ্বাসী হতে পারে যে আমরা যারা যুবক রয়েছি, আমি আপনাদের মতন না, আমি একটু বৃদ্ধ হচ্ছি, তো যারা যুবক রয়েছেন প্রকৃত অর্থে যুবক যুবতী ভাই বোনেরা যারা রয়েছেন, আপনাদের উপরেই কিন্তু দেশের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। কাজেই আপনাদের চারপাশে নেতিবাচক যে প্রভাবকগুলি রয়েছে, উদ্দীপনাগুলি রয়েছে, সেইগুলিকে পাশে ঠেলে আপনারা বেরিয়ে আসুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। সে হোক কর্মসংস্থান, হোক সামাজিক কোনো অবক্ষয় থেকে তাকে রক্ষা করা, এবং হোক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করে সংস্কৃতির অঙ্গনকে বিকশিত করা, এবং সেই সঙ্গে নিজের এস্টাবলিশমেন্ট, কোন জায়গায় আপনি কতটা সাউন্ড সেটা আপনি ভালো জানেন, আমার যুবক যুবতী ভাই বোনেরা ভালো জানেন। প্রত্যেকের একটা জায়গা রয়েছে যেখানে তিনি সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, সেই জায়গাটা আপনি এক্সপ্লোর করুন, এবং সেই জায়গায় আপনি যা করতে চান সরকার সঙ্গে রয়েছে যাবতীয় সাহায্য সহযোগিতা করার জন্য। চাকরি চলবে, সেলফ রিলায়েন্ট হওয়ার জন্য যা যা রয়েছে ত্রিপুরা সরকারের, ভারত সরকারের সব কটাতে ইজ অফ ডুইং বিজনেস রয়েছে, এখানে সেন্ট্রালাইজড সমস্ত বিষয় রয়েছে এবং হ্যাসেল ফ্রি সমস্ত বিষয়গুলো রয়েছে, যাতে করে প্রত্যেক যুবক যুবতী নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। কারণ যুব সমাজ, যুব সম্প্রদায় যত প্রতিষ্ঠিত হবে, তারা যত সাবলীল হবে, তারা যত ইতিবাচক হবে, তত রাজ্যের বিকাশ, দেশের বিকাশ তড়িৎ গতিতে এগিয়ে যাবে। কাজেই আপনাদের উপরে কিন্তু দেশ এবং পরবর্তী প্রজন্ম সবচেয়ে বেশি আশাবাদী। আশা করি আপনারা সেই জায়গায় নিজেদেরকে তৈরি করবেন এবং ভূমিকা পালন করবেন। অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবু আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদের হাল্লা বলে দর্শক শ্রোতা বন্ধু আমাদের সকলকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আজকের মতো হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠান এখানে শেষ করলেন। সঙ্গে থাকবেন হাল্লা বলে।